ষষ্ঠ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। দুই দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি হামলার খবর প্রতিদিন পাওয়া যাচ্ছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানতে পেরেছি, আজ ষষ্ঠ দিন পর্যন্ত ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। এর মধ্যে বিভিন্ন সামরিক স্থাপনার পাশাপাশি রয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের মতো বেসামরিক স্থাপনাও। এসব হামলায় ইরানের বিভিন্ন সামরিক কর্মকর্তা সহ নিহত হয়েছেন 100 জনেরও উপরে। অন্যদিকে ইরানের হামলায়ও ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে ইরানি মিসাইল হামলার খবরও আমরা পেয়েছি। হাইফা শহরে বিদ্যুৎ কেন্দ্র সহ বন্দরের বিভিন্ন স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। ইরানের হামলায় এখন পর্যন্ত 30 জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে। দুই পক্ষেরই শত শত মানুষ আহত হয়েছেন। ইরান ইসরায়েল সংঘাতের এসব বিষয় নিয়েই আজ আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। আপনাদের সাথে আছি আমি ঈশা। ভাইয়া, যুদ্ধ শুরুর দিন থেকে এক আলোচনায় আপনি বলেছিলেন এই যুদ্ধ বেশি দিন গড়ানোর সম্ভাবনা নেই। আজ সংঘাত ষষ্ঠ দিনে পড়েছে। আপনি কি এখনও মনে করছেন এই যুদ্ধ বেশি দূর এগোবে না? যদি মনে করে থাকেন সেটা কেন? থ্যাংক ইউ ঈশা। যুদ্ধ যেদিন শুরু হয়, ইসরায়েল যেদিন হামলা করে, ওই দিনে আমি বলেছিলাম যে যুদ্ধ বেশি দূর গড়ানোর সম্ভাবনা নেই, যদি ইসরায়েল ইরানের পাল্টা হামলার জবাবে আর হামলা না চালায়, তাহলে এই যুদ্ধ এখানেই থেমে যাবে। এবং ইরান ইতোমধ্যে ঘোষণাও দিয়েছে যে ইসরায়েল যদি আমাদেরকে আর আক্রমণ না চালায় তাহলে আমরা আক্রমণ আর করব না। তার মানে ইসরায়েলের প্রতি আক্রমণ বা আক্রমণের উপরই নির্ভর করতেছে এই যুদ্ধের লংজিবিলিটি, কতদূর এই যুদ্ধ গড়াবে। তা ফাইনালি কী হয়েছে? ইরান পাল্টা আক্রমণ করেছে। ইরান শুরুর দিনে কিছু ড্রোন এবং কিছু ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে, তাতে ইসরায়েলের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল না প্রথম দিনে। তার পরিবর্তে ইসরায়েলও কিন্তু তাদের আক্রমণটা কন্টিনিউ রেখেছে, সামরিক স্থাপনাগুলোতে রাষ্ট্রীয় বিভিন্ন ভবনে তাদের হামলা কন্টিনিউ রেখেছে, যে কারণে ইরানও বাধ্য হয়েই তাদের হামলাটাকে কন্টিনিউ তাদের রাখতে হয়েছে। এখনও আমি মনে করছি যে এই হামলাটা খুব বেশি দূর গড়াবে না। কোনো না কোনো একটা তৃতীয় পক্ষ এটা মধ্যস্থতা করতে এগিয়ে আসবে। অলরেডি আজকে খবর পেলাম যে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ওনার পররাষ্ট্রমন্ত্রীকে ইরানে পাঠানোর চিন্তা করছেন, ইরানের সঙ্গে কথা বলার জন্য। ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে পাঠাবেন আর কি, ইরান এবং ইসরায়েলের সঙ্গে উনি কথা বলবেন। তো যদি সেটা হয়, খুব শিগগিরই যদি উনি পাঠান বা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যদি মধ্যপ্রাচ্যে আসে, তাহলে হয়তো আলোচনার মাধ্যমে খুব তাড়াতাড়ি এটা থামতে পারে, থামার সম্ভাবনা আছে। শুরুতে মনে হয়েছিল ইরান হামলার শিকার, এখন মনে হচ্ছে তারা পাল্টা হামলায়ও বেশ সফল। ইরানের এই সফলতার মূল্যায়ন কিভাবে করবেন? এটা ঠিক যে শুরুতে মনে হচ্ছিল যে ইরান শুধুমাত্র শিকার হচ্ছে এই হামলার, কিন্তু গত 5 দিনে ইরান যে হামলাগুলো করেছে সেই হামলায় ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। বলতে তাদের, তুমি যেটা বললে ইন্ট্রোতে, যে প্রতিরক্ষা ভবনে তাদের মিসাইল পড়েছে, তারপরে হাইফা শহরের একাধিক জায়গায় মিসাইল পড়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনায়, তার মধ্যে বিদ্যুৎ কেন্দ্র আছে, বন্দরের, হাইফা তো বেসিক্যালি বন্দর নগরী ইসরায়েলের। সো বন্দরের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তো তাতে মনে হচ্ছে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম, তাদেরকে এক প্রকার মনে হচ্ছিল যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠিয়ে কোনো লাভ নেই, তাতে ইসরায়েলে কোনো ক্ষতি করা যাবে না। আগে মনে হতো এটা, যে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা মাল্টিপল লেভেলের যে প্রতিরক্ষা ব্যবস্থা, 3টা 4টা বা 5টা স্তরে তারা এই ধরনের প্রতিরক্ষা করে থাকে। তো তাতে এতদিন মনে হতো যে ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তাদের স্থাপনার ক্ষতি করা, তাদের জনগণের ক্ষতি করা বা সামরিক ঘাঁটির ক্ষতি করা এটা বোধহয় সম্ভব না। কিন্তু ইরানের এই মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে আমরা এবার জানতে পারলাম বা বুঝতে পারলাম যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্ভেদ্য না, সেটাও ফাঁকি দেওয়া সম্ভব এবং ইসরায়েলের ক্ষতি সাধন করা সম্ভব, এবং ইরান সেটা করতে পেরেছে ফাইনালি। ইরান শত শত মিসাইল নিক্ষেপ করছে, তুলনায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি কম। অন্যদিকে ইরানের ক্ষতির পরিমাণ বেশি মনে হচ্ছে। এর কারণ আসলে কি হতে পারে? এর কারণ হচ্ছে গিয়ে ইরান যে মিসাইলগুলো ছাড়ে, যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান ছাড়ে, ইরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে হচ্ছে ইসরায়েল।
ইরানের মিসাইলগুলো বা ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছানোর জন্য যেসব দেশের আকাশসীমা ব্যবহার করে তার মধ্যে প্রধানত হচ্ছে ইরাক এবং জর্ডান। তো ইরাকে বাধাপ্রাপ্ত না হলেও জর্ডানে বাধাপ্রাপ্ত হয় তাদের ক্ষেপণাস্ত্রগুলো। জর্ডানে মার্কিন ঘাঁটি আছে। সো ইসরায়েলকে রক্ষা করার জন্য মার্কিনিরা যেহেতু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে, সো ওখান থেকে জর্ডান এয়ারফোর্স এবং মার্কিন ঘাঁটি থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করা হয়। পাশাপাশি পারস্য সাগরে মার্কিন নেভালের যে যুদ্ধজাহাজগুলো ঘোরাঘুরি করে তাদের কাছেও এয়ার ডিফেন্স সিস্টেম আছে, তারাও চেষ্টা করে এগুলো যাতে কোনোভাবে ওখানে পৌঁছাতে না পারে। ইরানের পার্শ্ববর্তী দেশগুলো আছে, সৌদি আরব, তারপরে আরব আমিরাত, তারপরে সাইপ্রাসের যে অংশটা গ্রিস সাইপ্রাস বলি আমরা, যে অংশটা ওদের দখলে, ওখান থেকে মার্কিন ঘাঁটি থেকে ঠেকানোর চেষ্টা করা হয়। সব মিলায়ে ইসরায়েল পর্যন্ত এই 2000 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র কিংবা মিসাইল যেতে অনেকগুলো স্তরে বাধাপ্রাপ্ত হয়। এগুলো ধরে নেওয়া যাক যে এগুলোর বেশিরভাগই ইসরায়েলে যাওয়ার আগেই আকাশে ধ্বংস করা হয়। এইবার যেগুলো ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে সেগুলো ফিল্টার হয় হচ্ছে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে 2-3 স্তরের, অ্যারো 3, অ্যারো 2 এবং আয়রন ডোম। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এটা বিভিন্ন রেঞ্জের কাজ করে। এগুলো 2000 কিলোমিটার রেঞ্জ থেকে শুরু করে 7 কিলোমিটার। এই যে রেঞ্জে এগুলো ক্ষেপণাস্ত্র এবং মিসাইলগুলো এরা আটকায় দেয়, আকাশে বেশিরভাগই আটকায় দেয়। তো ধারণা করা হয় যে 2-3% এর বেশি না মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইসরায়েলে মানে টার্গেটে আঘাত হানতে সক্ষম হয় ফাইনালি, এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে। তো যে কারণে প্রচুর মিসাইল, প্রচুর ক্ষেপণাস্ত্র ছাড়লেও, শত ক্ষেপণাস্ত্র ছাড়লেও সেগুলো ইসরায়েলের খুব বেশি ক্ষতি করতে পারে না। আরেকটা বিষয় আছে যে ইসরায়েলের বাড়িঘরদোর এমনভাবেই বানানো, প্রত্যেকটা বাড়ি প্রায় প্রত্যেকটা বাড়িরই আন্ডারগ্রাউন্ডে এরকমের বাংকার তৈরি করা আছে। তো ইসরায়েলের এই যে সেনাবাহিনীর একটা অ্যালার্ট সিস্টেম আছে, যখন ক্ষেপণাস্ত্র ইরান থেকে ওড়ানো হয়, সবচেয়ে দ্রুততম ক্ষেপণাস্ত্রও যেটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সেটাও ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে সময় নেয় 10 মিনিট। এই 10 মিনিটে যেহেতু প্রত্যেকেরই বাড়ির নিচে বাংকার আছে, ইসরায়েলি সেনাবাহিনী একটা অ্যালার্ট সিস্টেম চালু করছে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে। ওরা অ্যালার্ট জারি করে দেয় যে ক্ষেপণাস্ত্র আসতেছে। তারা সম্ভাব্য টার্গেট এরিয়া প্রথম ঠিক করে, সেই এরিয়াতে তারা অ্যালার্ট জারি করে এবং 10 মিনিটের মধ্যে প্রস্তুতি নিয়ে সবাই বাংকারে চলে যায়। এই কারণে প্রাণহানি কম হয় ইসরায়েলি মানুষের। তো এটা হলো ইসরায়েলের মানুষের ক্ষয়ক্ষতি কম হওয়ার কারণ। আর ইরানের উল্টো দিকে ইরানের ক্ষয়ক্ষতি বেশি হওয়ার কারণ হচ্ছে যে ইরানের জনসংখ্যাও বেশি, ঘনবসতি যেসব এলাকা আছে সেই এলাকায় ক্ষেপণাস্ত্র যখন পাঠানো হয়, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো আছে সেগুলো হয়তো এতটা কার্যকরী না, বা কোথাও বাধাপ্রাপ্ত হয় না ইরানে পৌঁছানোর আগে, যেটা ইসরায়েলের ক্ষেত্রে হয়। তো সেক্ষেত্রে সরাসরি ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রগুলো ঢুকে যেতে পারে, ড্রোনগুলো ঢুকে যেতে পারে। ঢোকার পরে সেগুলো ওদের যে নিজেদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, কিংবা রাশিয়ার থেকে যে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম পেয়েছে ইরান, সেগুলোর মাধ্যমে যেগুলো ঠেকাতে পারে, আর যেগুলো পারে না সেগুলো সরাসরি টার্গেটে আঘাত করে। আরেকটা কারণ হচ্ছে ইরানে এত ক্ষয়ক্ষতির, সেটা হচ্ছে যে ইসরায়েলের আছে অত্যাধুনিক এই যে 5ম প্রযুক্তির স্টিলথ বিমান, যেটা ইরানে আমরা দেখেছি এই যুদ্ধের সময়ই মনে হচ্ছিল যে কয়েক হাত উপরে ইরানের ভবনগুলোর কয়েক হাত উপর দিয়ে উঠতেছে। তার মানে এটা অত্যাধুনিক বিমান হওয়ার কারণে এটা রাডার ফাঁকি দিতে সক্ষম এবং ইরানের উপর দিয়ে মাস্তানি করে ফিরে আসতে পারে, মানে সুরক্ষিত অবস্থায় ফিরে আসতে পারে। তো এইসব নানান কারণেই ইরানের ক্ষয়ক্ষতিটা বেশি হয় আর ইসরায়েলের কম হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে ইসলামী আর্মি গঠনের প্রস্তাব দিয়েছেন। এটার উপযোগিতা কিংবা কার্যকারিতা নিয়ে আপনার মতামত কি? এটার উপযোগিতা কার্যকারিতা দুটোই আসলে প্রশ্নবিদ্ধ এই কারণে যে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং ইরান, এই 4টি দেশ, এই 4টি দেশের একমত হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা আগের নিউজরুম পর্যালোচনায় এগুলো বিশদভাবে আলোচনা করেছি যে সৌদি আরব নিজেই তো ইরানকে শত্রু মনে করে। তো তাদের একসঙ্গে আর্মি গঠন করা বা সেনাবাহিনী গঠন করা, ইসলামিক আর্মি গঠন করার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন এক দেশের সঙ্গে আর একটা দেশের,
সেই সহযোগিতা করাটা আদৌ সম্ভব হবে কিনা, আদৌই 4 দেশ একসাথে বসতে পারবে কিনা, এটা তো সামরিক বিষয়ের ব্যাপার আছে, এটা অনেক জটিল ব্যাপার। একটা সাধারণ ব্যাপার নিয়ে সাধারণত সৌদি আরবে হাজিরা আসবে, সারা বিশ্ব থেকে হজ করতে আসবে, তাদের আপ্যায়ন করবে কে? একটা ধর্মীয় সংবেদনশীল ইস্যু, সেই ইস্যুতেই তো এক হইতে পারে না ইরান সৌদি আরব কখনো। আর সেনাবাহিনী গঠন করে পশ্চিমাদের বিরুদ্ধে সবাই মিলে একসাথে যুদ্ধ করবে বা ইসরায়েলের বিরুদ্ধে, এটা আরও জটিল ইস্যু। এটা আমার ধারণা এটা শুধু হাইপোথিসিস হইতে পারে। এই যুদ্ধের দামামার মধ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রথমেই দাবি উত্থাপন করেছেন যে এটা করা যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে এটা এই যুদ্ধের দামামায় এটা নতুন একটা আগুন ঝরা কথা বলার দরকার, তাই বলে দিছে। এটা আসলে কার্যকর করাটা খুবই ডিফিকাল্ট। আর ধরে নিলাম যে এরকম হওয়ার সম্ভাবনা আছে। এরকম হওয়ার সম্ভাবনা হলে আমার কাছে মনে হয়, বা মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা ধারণা করছেন যে এরকম যদি হয়ও কখনো, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সংঘাত কমবে না, আরও বাড়বে। কারণ হচ্ছে যে যখনই কোনো একটা গোষ্ঠীকে দমনের উদ্দেশ্যে বা কোণঠাসা করার উদ্দেশ্যে সামরিকভাবে কেউ সংগঠিত হবে, তখন যাদেরকে দমন করার উদ্দেশ্যে করা হচ্ছে তারা আরও বেপরোয়া হবে। এখানে সংঘাত আরও বাড়ার সম্ভাবনা বেশি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কোনো কারণে এই যুদ্ধ যদি দীর্ঘ রূপ নেয়, তাহলে হচ্ছে বিশ্বের উপর তার কোনো প্রভাব কি পড়তে পারে, বা কেমন প্রভাব পড়বে বিশ্বের উপর? বিশ্বের উপর তো অবশ্যই প্রভাব পড়বে, ভয়াবহ প্রভাব পড়বে। যে কোনো যুদ্ধই, পৃথিবীর যে প্রান্তেই যুদ্ধ লাগুক না কেন, এখন গ্লোবালাইজেশনের যুগ তো। অনেক আগে মধ্যযুগে রাজায় যুদ্ধ হতো, পাশের রাজা টের পাইতো না, পাশের দেশের জনগণ টের পাইতো না, পাশের রাজ্যের জনগণ টের পেতো না, বা তাদের গায়ে আঁচড় পড়তো না, কারণ তাদের বৈশ্বিক কোনো বাণিজ্য ছিল না। বুঝতে পারছি? এখন দেখো যে আমি যে কলমটা হাতে নিয়ে বসে আছি, হয়তো এই কলমেরই অনেক ম্যাটেরিয়ালস অন্য দেশ থেকে আসে, চায়না থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, বা কোনো দেশ থেকে আসে, তাই না? তো আমরা এই আধুনিক বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রের উপর নির্ভরশীল। সো যদি যুদ্ধ লাগলে তখন স্বাভাবিক বাণিজ্য বিঘ্নিত হবে। অলরেডি ওই যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। তা আমাদের যেহেতু আমদানি নির্ভর, তেলের জন্য আমরা আমদানির উপর ডিপেন্ডেন্ট। সো সঙ্গত কারণে আমাদের দেশে এত দূরে থেকেও আমাদের দেশে এটার প্রভাব পড়বে। আর এই যুদ্ধ যদি আরও ব্যাপকতা পায়, যুদ্ধ যদি লম্বা হয়, তাহলে যুদ্ধে কী হবে? আঞ্চলিক দেশগুলো আস্তে আস্তে জড়ায় যাবে। তখন আর শুধু ইরান ইসরায়েল যুদ্ধ থাকবে না, আশেপাশের দেশগুলো কোনো না কোনোভাবে সম্পৃক্ত হবে। দূরের আমেরিকা, রাশিয়া, চীনও কোনো না কোনোভাবে সম্পৃক্ত হবে এটার সঙ্গে। তো তখন যুদ্ধটা আরও বড় হবে, নানান দেশের সঙ্গে ছড়াই গেলে সেটার প্রভাব অবশ্যই পড়বে, সারা বিশ্বের উপরই পড়বে, এবং অবশ্যই বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে ঢাকা এক্সপ্রেসের নিউজরুম পর্যালোচনা। আজ তাহলে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।